নমস্কার বন্ধুরা, কথা আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন অঙ্কিত প্রার্থনা করার সময় জুনির আওয়াজ শুনতে পায় এবং সে জুনিকে সেখানেই হৈহল্লোড় করে খুঁজতে লাগে। এরপর প্র্যাটি বলে, জুনি এখানে নেই আক্কি, তুই কি করছিস? এরপর অঙ্কিত বলে, আমি স্পষ্ট জুনির আওয়াজ শুনতে পেয়েছি, উনি আমাকে ডাকছেন। প্র্যাটি বলে, উনি এখানে কি করে থাকবেন? উনি এখানে নেই। তোর কি হয়েছে বলতো? তুই নিজের ইমোশনসগুলো একটু কন্ট্রোল করার চেষ্টা কর। অঙ্কিত বলে, তুই তো জানিস আমি সবসময় কন্ট্রোলেই থাকি, কিন্তু এই ক্ষেত্রে আমি ঠিক পারছি না। এতদিনে আমি বুঝতে পেরেছি যে জুনিকে আমি সত্যিই খুব ভালোবাসি। এরপর প্র্যাটি বলে, ব্রো বোঝার চেষ্টা কর, এই রাস্তাটা এত সহজ হবে না। এরপর অনিকেত বলে, হ্যাঁ আমি জানি, আমি সবটাই জানি আর আমি সবটাই বুঝছি, কিন্তু আমি এই দিকটাই এগোতে চাই। আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না। উনি খুব শান্ত একটা মেয়ে আর ওনার জীবনে অনেক স্ট্রং ডিসিশন নিয়েছেন। এত কিছুর পরে উনি যে এইভাবে লড়াই করেছেন, এই জিনিসটাই ওনার প্রতি আমাকে অ্যাট্রাক্ট করে আর আমি এই দিকটাই এগোতে চাই। এরপর প্র্যাটি বলে, দেখ তুই বোঝার চেষ্টা কর, আরও একবার ভেবে দেখ। তখন অনিকেত বলে, আর ভাবার সময় নেই, আমি ভেবে নিয়েছি প্র্যাটি। তোরা শুধু বাইরের ঝিনুকটাকেই দেখেছিস, কিন্তু আমি ভেতরের মুক্তটাকেও চিনতে পেরেছি প্র্যাটি। এরপর প্র্যাটি আক্কিকে জড়িয়ে ধরে। এমন সময় এভি এসে বলে, কি রে, কি হয়েছে, সব ঠিক আছিস তো? এরপর প্র্যাটি বলে, না ব্রো, সব ঠিক আছে, আমি তোকে সব বিষয়টা পরে বলবো। এরপর আক্কি এভিকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় প্রান্তিক জুনির সাথে বিয়ে করার জন্য সমস্ত কিছু আয়োজন করছে। প্রান্তিক জুনিকে বলে, তোমার মনে আছে জুনি, তোমরা সবাই মিলে কি করে আমার বাবাকে জেলে পাঠিয়েছিলে, আর তাই তোমাকে সারা জীবন ডানা কাটা পরি হয়ে আমার সেবা করে যেতে হবে। ভালো করে সাজা চাপা, ভালো করে সাজা, মরণের আগে আর থুড়ি বিয়ের আগে জুনিকে ভালো করে সাজা। আর এদিকে প্রান্তিক মনে মনে এটাই ভাবতে লাগে, ওদিকে ভাসানের জায়গা থেকে ওই মালটা হাফিস করতে হবে। ওখানে তো মাধু আছে, মাধু পারবে তো? এর পরের মুহূর্তে দেখা যায় মাধো সেই ভাসানের জায়গায় পৌঁছে যায়। মাধো মনে মনে এটাই বলতে লাগে, আমি যদি এই মূর্তিটা হাফিস করতে পারি তাহলে দাদাবাবু খুশি হয়ে আমার টাকাটা বাড়িয়ে দেবে। কিন্তু কি করে আমি ওই ভাসানের মধ্যে ঢুকবো? এরপর এদিকে দেখা যায় এভি গণেশ ভাসানের অনুষ্ঠানের জন্য তারা সবাই মিলে নাচ গান করতে থাকে। মাধব তাদেরকে নাচ গান করতে দেখায়, এটাই ভাবতে লাগে যে এরা কি, এদের তো একজন সঙ্গী হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এরা এখানে সবাই মিলে আনন্দে নাচ গান করছে। কথাকে না দেখতে পাওয়ায় মাধব মনে মনে এটাই বলে, কথাকে তো দেখতে পাচ্ছি না, আসলে ওর বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই হয়তো মন খারাপ করে ও ঘরে বসে আছে, আর এরা এদিকে আনন্দ করছে। সে যাই হোক, আমি আমার কাজটা করে চলে যাই। এভি আর বাকিরা যখন নাচ গান করছিল তখন মাধো এভির সাথে ধাক্কা লাগে, কিন্তু এভি মাধোকে দেখতে পায়নি। এরপর মাধো গণেশ ঠাকুরের কাছে যায় এবং গণেশ ঠাকুরের পায়ে যখন প্রণাম করতে যায় তখন মাধো দেখে যে এই কি, এ তো মানুষের মতো পা। এরপর মাধো যখন ওপরের দিকে তাকায় তখন দেখা যায় যে সেই মূর্তিটা বদলে যায়। মাধো যখন সেই মূর্তির দিকে তাকায় তখন সেই মূর্তিরই উঠে পড়ে এবং তার হাতে থাকা গদা দিয়ে মাধোকে মারে। সেই আঘাতে মাধো মাটিতে গিয়ে আছড়ে পড়ে। আর গণেশ ঠাকুরের ভেষ ধরে কথাই সেখানে বসেছিল এবং কথা মাধোকে সবার সামনে জিজ্ঞাসা করে, বল আমার বোন জুনি কোথায়? তুই কি ভেবেছিলিস গ্রাম শুদ্ধ লোককে তুই বোকা বানিয়ে পাচার করে যাবি? এরপর মাধোকে সবার সামনে মারতে লাগে। আর এভি এটা দেখে মনে মনে এটাই বলে, এই কোন কথাকে আমি দেখছি। এরপর মাধো সেখান থেকে পালিয়ে যেতে চাইলে প্র্যাটি, এভি আর অনিকেত মাধোকে ধরে ফেলে। অনিকেত মাধোকে জিজ্ঞাসা করতে লাগে, বল জুনি কোথায়? অনিকেত মাধোকে দেখে ডেসপারেট হয়ে যায় এবং সেই মুহূর্তে মাধো সেখান থেকে পালিয়ে যায়। এরপর অনিকেত বলে, আমি তো বললাম পালালে হবে না, ওকে ধরতেই হবে, যে করেই হোক ওকে ধরতেই হবে। অনিকেতের এরকম ডেসপারেট অবস্থা দেখে এভি আর ছোটকা এটাই বলতে লাগে যে ওর কি হয়েছে। এরপর প্র্যাটি বলে, আমি সবটা পরে বলছি, ও এমনি ঠিক আছে, হি ইজ ফাইন। এরপর আকি যখন আবার আসে তখন প্র্যাটি আকিকে বলে, আচ্ছা আকি, তুই আমি কোনটা সামলাবো বলতো? তুই একদিকে এরকম প্যানিক করছিস, নিজেকে একটু কন্ট্রোল কর। আমি এই দিকে তোকে সামলাবো নাকি জুনিকে খুঁজবো নাকি মাধবকে খুঁজবো, আর না এই সবার প্রশ্ন উত্তর দেবো, তুই বল। এরপর আকি বলে, আচ্ছা আই এম সরি, আমি বুঝতে পারিনি, জুনিকে যে করে হোক আমাদের খুঁজে বার করতে হবে। প্র্যাটি বলে, তুই কিচ্ছু ভাবিস না, আমরা জুনিকে খুঁজে পাবোই। এরপর এভি লক্ষ্য করে দেখে যে রাস্তার মধ্যে আবির পড়ে আছে। এভি বলে, দেখ মাধুর মুখেও তো আবির ছিল, তার মানে ও এদিকেই গেছে। এরপর দেখা যায় এভি আর বাকি সবাইরা মন্দিরে চলে যায়। তখন এদিকে দেখা যায় মাধব মন্দিরেই আছে। বাইরে দুর্যোগ তুফান ছুটেছে আর এদিকে মন্দিরের মধ্যেও অনেক জোরে হাওয়া বইছে। এইসব দেখে মাধব এটাই ভাবতে লাগে, এইসব কে করাচ্ছে? না না, আমার এইসব এখন ভাবলে হবে না,
আমার তাড়াতাড়ি করে মন্দিরের গোপন কক্ষে যেতে হবে। এরপর মাধু যখন সেই কক্ষে যাওয়ার রাস্তাটা খুলতে চায় তখনই সেইখানে তার উপর পাথর পড়ে যায়, আর হাওয়ার জন্য সে এদিক থেকে ওদিক যেতে লাগে। এরপর ঘন্টার মধ্যে আঘাত লেগে যায় তার। এর পরের মুহূর্তে দেখা যায় তার উপর একটি বড় পিলার পড়ে যায়, আর তখনই সেই মুহূর্তে অজ্ঞান হয়ে যায়। এই সময় দেখা যায় কথা আর এভি বাকি সবাই সেখানে এসে পৌঁছে দেখে মাধু মাটিতে পড়ে আছে এবং তার উপর এই বড় পিলারটা পড়ে আছে। এরপর তারা সেই পিলারটাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে পারেনি। এরপর সবাই এটাই ভাবতে লাগে যে মাধব এই মন্দিরে কেন আসলো, আর ও তো জানে যে আমরা ওকে ধাওয়া করছিলাম। অনিকেত বলে নিশ্চয়ই তাহলে এই মন্দিরে কিছু একটা আছে। এরপর সবাই মিলে জুনির নাম ধরে ডাকাডাকি করতে লাগে। এইদিকে কথা সেই দেওয়ালের ওপার থেকে কিছু শোনার চেষ্টা করে, আর দেওয়ালের ওপারে দেখা যায় যে জুনিকে দেওয়ালের ওপারই রাখা হয়েছে এবং জুনি সুযোগ পেয়ে তার হাতগুলো বাধার হাত থেকে খুলে নেয়। আর তখন সে পালাতে যাবে এমন সময় প্রান্তিক তাকে দেখে নেয়। এরপর প্রান্তিক বলে, তোমাকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না। প্রান্তিক জুনিকে থাপ্পড় মারে এবং জুনি তখন মনে মনে এটাই বলতে লাগে যে আমাকে হয়তো কেউ বাঁচাতে আসবে না, আমাকে নিজেকে নিজেই বাঁচাতে হবে। কিন্তু নিজেকে আমি কি করে বাঁচাই? যাই হয়ে যাক, আমি প্রান্তিকের কাছে আর ফিরব না। অন্যদিকে দেখা যায় কথা মাধব দাদার হাতটা লক্ষ্য করে দেখে যে ওনার হাতটা ভেজা রয়েছে। এরপর কথা বলে, তাহলে নিশ্চয়ই উনি জলের মধ্যে হাতটা দিয়েছিলেন। এরপর এভি বলে, না না তুই দাঁড়া, এর মধ্যে কি না কি থাকবে আমি দেখছি। এরপর এভি যখন জলের মধ্যে হাত দিতে যায় তখন কথা এভিকে আটকিয়ে দেয়, আর তখনই একে অপরের হাত ছুঁয়ে যায়। দুজনেই তখন একে অপরের দিকে তাকিয়ে থাকে। এখানেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় যে কথা সেই চক্রটাকে ঘোরালে একটা দরজা খুলে যায়। এরপর দেখা যায় জুনিকে সেখানেই আটকে রেখেছে। এরপর এভি আর অনিকেত বাকিরা প্রান্তিককে মারধর করতে লাগে। এরপর প্রান্তিক বলে, তার মানে এটাই সত্যি তাই না প্রফেসর, তোমাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক রয়েছে। এই কথা শুনে অনিকেত তার মাথা ঠিক রাখতে পারে না। অনিকেত বলে, অবৈধ সম্পর্ক? এরপর অনিকেত তার হাত কেটে সবার সামনে জুনির স্মৃতিটা রক্তে রাঙিয়ে দেয়।